17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন কথা আবৃত্তি ও গানে গানে মুজিব জয়ন্তী। বিশেষবাসী মিডিয়া সহযোগী প্রতিষ্ঠান নিউজ24 ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও নিউজ24 বিডি ফেসবুক লাইভে অনুষ্ঠানের বিশেষ চরিত্র একজন মুজিব পাগল হোসেন বিল্লাহ ত্রিকাল সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক বিরল প্রতিভা স্বপ্নদ্রষ্টা হোসেন বিল্লাহর হাতেই তৈরি। বর্তমানে দেশে খুদে বঙ্গবন্ধুর সংখ্যা প্রায় 1.5 লাখ। 2022 সালের মধ্যে টার্গেট 10 লাখ খুদে বঙ্গবন্ধু। এইসব খুদে বঙ্গবন্ধুর হাতেই নিরাপদ ভবিষ্যৎ সোনার বাংলা। সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই, এই ভাবনা থেকেই বঙ্গবন্ধু অন্তঃপ্রাণ প্রচার বিমুখ কিছু মানুষ নীরবে কাজ করেন। তেমন একজনকে আমরা খুঁজে পেয়েছি বললে ভুল হবে, সেটি আমাদেরকে চিনিয়েছেন নজরুল ভাবুক এসএম সিরাজ ভাই। দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক পরমণ্ডলের সৎ ও আত্মত্যাগী একজন খাঁটি বাঙালি এসএম সিরাজ ভাইয়ের মাধ্যমে হোসেন বিল্লাহকে চিনতে পেরে ওনার কাছে আমি কৃতজ্ঞ। এমন দুজন মানুষকে আজকে কাছে পেয়েছি, হোসেন বিল্লাহ এবং অ্যাডভোকেট আমাদের এলাকার বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা শাহ জিকরুল আহমেদ। আমি আজকে সেই গল্পটি শুনবো, যে গল্পটি শোনার জন্য অপেক্ষায় আছি। ডক্টর আরশাদ, আপনাকেও একটু বলে রাখি, আপনি তার কাছে প্রশ্ন রাখবেন, আমিও জানতে চাই। আপনার হয়ে আমি বলে রাখি, উনি এত কিছু করলেন, এই খুদে বঙ্গবন্ধু তৈরি করলেন, এই ভাবনার উদ্ভাবক ইনি। এবং 2015 সাল থেকে আমি দেখে আসছি প্রথম ওনার আবিষ্কার আমি এবং আমরা দেখেছি। তার আগে কেউ জানতো না বাংলাদেশে কোনো খুদে বঙ্গবন্ধু আছে। অথচ 2019 সাল থেকে 2021 সাল এই খুলনার মাটিতে উনি এই গোড়াপত্তনটা করেছেন। ওখানে আপনার জেলা প্রশাসনের পরিচালনায় অনুষ্ঠানগুলি হচ্ছে, 7ই মার্চের অনুষ্ঠান, সেখানে খুদে বঙ্গবন্ধুরা থাকেন, অনুষ্ঠানটি আলোকিত করেন। অথচ এই মানুষটিকে ওখানে আশেপাশে দেখা যায় না, মঞ্চে দূরে থাকে। কি কারণ? এখানে কি আপনার ব্যর্থতা, না এই রহস্যটা যদি আমাদের কাছে একটু পরিষ্কার করেন, এই ব্যাপারে পরে আরশাদ ভাইয়ের কাছে শুনবো। এটা আমাদের সংস্কৃতি থেকে, এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা। আপনি বলুন, আপনাকে কেন দেখা যায় না সেই মূল স্ট্রিম অনুষ্ঠানগুলোতে? প্রথমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই যে আজকে অনেক মহৎ এবং গুণী মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে। কাজী নজরুল বলেছিলেন, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় করে। সেই মুঠোয় একটি ফোন হাতে বসে আছি। যে সমস্ত গুণী মানুষ আমার সামনে বসে আছেন এখন, দেশ মাতৃকার শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জিকরুল আহমেদ। আমি দেখতে পাচ্ছি শিক্ষাবিদ, গবেষক, মানুষ গড়ার কারিগর ডক্টর আশরাফ, অগ্নিবীণার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সোনালী দিন পত্রিকার সম্পাদক, প্রতিষ্ঠাতা সম্পাদক নজরুল ভাবুক, নজরুল পাগল এসএম সিরাজ, উপস্থিত রয়েছেন তারেক সাইদ, কণ্ঠযোদ্ধা, এবং পশ্চিম বাংলা থেকে আমাদের সবার প্রিয় বোন। আমি সবাইকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে প্রথমেই বলবো যে আজকে যে শিরোনামের পর আমরা আলোচনা চলছি, লক্ষ্য কিন্তু বঙ্গবন্ধুর হাতে নিরাপদ ভবিষ্যৎ সোনার বাংলা, এই কথাটি উদ্ভাবন করলেন আমার শ্রদ্ধেয় দাদা সুভাষ চন্দ্র সাহা। এমনি করে এক একজনের মধ্যে এক একটি জিনিস উদয় হয়, সেটাকে বাস্তবায়ন করতে হয়। আমি আগের দিন কথা বলেছিলাম, পুনরাবৃত্তি করি যে বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই শেষ, আমার সোনার বাংলাদেশ। আমরা একটি ভূখণ্ড স্বাধীন করেছি, যে লাল সবুজ পতাকা ছিল, তার মাঝে হলুদের একটি আবরণ দেখেছিলেন, ম্যাপ। যুদ্ধের সময় এটাকে দিয়ে যুদ্ধ করতে হয়েছিল। কিন্তু আসলে বাংলাদেশটা কতটুকু, আমার ভাই বোনেরা পশ্চিম বাংলায় পড়ে আছে, তার কাটা দিয়ে ঘিরে রাখা হয়েছে, পাসপোর্ট লাগে। কিন্তু নজরুলের সেই ভাবনায় আজকে পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, বাংলাদেশ ভাই বোন আমরা একত্রিত হয়েছি, তার কাটা দিয়ে আমাদেরকে আটকানো সম্ভব হয়নি। হয়তো ভবিষ্যতে আরো খোলসা হতে পারবো আমরা, আমাদের চিন্তা চেতনা যদি থাকে। অনেকের শখ রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লালন সঙ্গীত, হামনাথ, গজল, কীর্তন, ভজন শুনে ঘুমায়, কিন্তু আমি জাতির পিতার ভাষণ শুনে ঘুমাতাম। 1971 দেওয়া ভাষণ তখন রেডিও পাকিস্তান রেকর্ড করেছিলেন, এবং এটা 1974 সালে একটি টেপ বের করা হয়, ওইটাই সংগ্রহ ছিল আমার। যে ভাষণটি আমি যে বাংলাদেশে চ্যালেঞ্জ করেছি যে বিভিন্ন বই পুস্তকে ভুল তথ্য প্রকাশ করা হচ্ছে, আমি কেন সত্য এটা বুঝলাম কি করে, সেই বেতার কেন্দ্র থেকে নিয়েই
ওটা যেমন শুনেছিলাম তেমনি আমি লিপিবদ্ধ করেছি, টাইপ করে সঠিকতা দেওয়ার চেষ্টা করেছি, ওর যে চলিত ভাষাগুলো শুদ্ধ করার চেষ্টা করেছি। রাজনৈতিক অবক্ষয়, সামাজিক অসদাচরণ, দুর্বৃত্তায়ন ইত্যাদির পরে ভিত্তি করে মাঝে মধ্যে জাতির পিতার কথা বলি আর কাঁদি। সবাই পেয়েছে স্বর্ণের খনি, আমি পেলাম চোরের খনি। চোর আর চাটার দল চেটে চেটে দেশটাকে শেষ করে দিল। আবার তিনি বলেছেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, 17 কোটি লোক সংখ্যা, মানুষ কতজন? এমন মানুষ কে আছে যে করবে নির্বাচন? আমরা মানুষকে চিনতে পারছি না। আমাদের ভণ্ডল তাণ্ডব লীলা পড়ে গেছি আমরা। আর এই পথ থেকে আমাদের বেরিয়ে আসতে হলে জাতির পিতার সেই 7ই মার্চের ভাষণ শুধু নয়, জাতির পিতার 212টি ভাষণ আমার কাছে আছে, 212টি। প্রতিটি ভাষণ আমি শিখাবো আশা করি, কিন্তু হয়তো সে কদিন আমি বাঁচবো না। তবে দাদার যে আক্ষেপ, আমি ওই ভাষণটা অবশ্যই শিখাবো। আমি এই ভাষণটা রপ্ত করার পরে 2005 সাল থেকে ত্রিকাল সাংস্কৃতিক গোষ্ঠী এর মাধ্যমে প্রশিক্ষণ শুরু করেছিলাম। যখন একাধিক তৈরি করলাম 2010 সালে তাদের একটি স্বাধীন সংগঠন দাঁড় করে দিলাম, যার নাম খুদে বঙ্গবন্ধু সংসদ। 2012 সালে একটি আবেদনপত্র দেই তথ্য সংস্কৃতি মন্ত্রী, মাননীয় মন্ত্রী আবুল কালাম আজাদ সাহেবের হাতে, জেলা প্রশাসক খুলনা জমশের আহমদ খন্দকারের মাধ্যমে, যিনি মারা গেছেন, প্রয়াত হয়েছেন, স্যার নোয়াখালী ছাগলনাইয়া বাড়ি। আবুল কালাম আজাদ সাহেব চিঠিটি নেন এবং 2012 সালের 27 ফেব্রুয়ারি একটি চিঠি দেন যে জাতির পিতার এই ভাষণ সর্বত্র প্রচারের জন্য একটি প্রতিযোগিতার ব্যবস্থা করা হোক। স্ব জেলা প্রশাসক শিল্পকলার মাধ্যম দিয়ে এটি বাস্তবায়ন করবেন। আমরা 2012 সালের 4 মার্চ প্রথম মিটিং করি জেলা সম্মেলন কক্ষে ডিসির ওখানে, এবং সেখান থেকে কার্যক্রম শুরু করি। আপনাদের বলেছিলাম যে সেই প্রতিযোগিতা থানা পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত 12 সাল থেকে 20 সাল পর্যন্ত 12টি স্বর্ণপদক মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, শিক্ষামন্ত্রী সহ পদস্থ কর্মকর্তা থেকে আমার শিশুরা গ্রহণ করেছে। তখন আমার চেতনা আসছে না, জাতির পিতা বলেছেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, আমি কেন খুলনায় আবদ্ধ থাকবো? আমি খুলনা বিভাগকে কার্যক্রম শুরু করলাম এবং এটাকে অনুকৃতিতে দেখে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হয়তো কিছু শিশু শিক্ষা পেয়েছে, আমি নিজেও বিভিন্ন জায়গায় গিয়েছি। আমার দাবির আলোকে আপনারা জেনে খুশি হবেন যে আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী পরিষদ সদস্য প্রত্যেকের কাছে লিখতে লিখতে পাগল হয়ে গেছি। জয় বাংলা স্লোগানটি জাতীয় স্লোগান করা হোক, 7ই মার্চের ভাষণকে জাতীয় ভাষণ স্বীকৃতি দেওয়া হোক, 7ই মার্চকে ভাষণ দিবস ঘোষণা করা হোক, দেননি। 2019 সালের 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি দেয় মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং 18 তারিখে সেপ্টেম্বরের 18 তারিখে আমাকে ঢাকায় ডাকা হয় হোটেল সোনারগাঁওতে। সোনারগাঁওয়ে 4 জন মন্ত্রী ছিলেন, সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাহেব, বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মুজাম্মেল হক এবং ডক্টর মুরাদ হাসান, ব্যারিস্টার মমতাজ বেগম এবং জজ আলী আকবর আজিজ উপস্থিত ছিলেন, সচিব মহোদয়গণ ছিলেন। আমাকে 1 ঘন্টা ক্রসিং করা হয়েছিল, কেন আপনি এটা চান? আমি পরিষ্কার বললাম যে এই কারণে চাই। আমাকে প্রশ্ন করলেন, আজিজ স্যার আপনি কি দেখেছেন জাতিসংঘের আওতাভুক্ত কোন রাষ্ট্রে জাতীয় ভাষণ আছে? আমার নাই। আপনি চান কেন? তেমন আমি আপনাকে প্রশ্ন করে আপনি উত্তর দেন। উনি বলেন আমার পৃথিবীর ইতিহাসে কি কোথাও আছে যে মাতৃভাষার জন্য কেউ জীবন দেয়? বাঙালি দিয়েছে, আমরা দিয়েছি। পৃথিবীর ইতিহাসে কোথাও কি আছে একটি ভাষণের প্রেক্ষিতে স্বাধীনতা মুক্তিযুদ্ধ হয়, দেশ স্বাধীন হয়? বাঙালির আছে, আমাদের আছে। আপনি এটাকে জাতীয় পর্যায়ে নিয়ে জাতিসংঘকে প্রমাণ করে দেন আমার সম্পদ আছে। এই তার ভাষণ যে 73 সালে বাংলায় ভাষণ দিয়েছিলেন সেই জাতিসংঘে, যে কেন করবেন না? তখন প্রসেস চেয়েছিল, কি প্রসেসে করা যাবে? আমি বললাম যে একটা হচ্ছে এমপিদের মাধ্যমে যাওয়া, সেক্ষেত্রে মাননীয় মন্ত্রী আপনি মিটিং করে স্পিকার এবং প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি দেন, উনি একজন এমপি কে নির্বাচন করে মহান সংসদে উত্থাপন করবে এবং পাশ হবে, মাত্র 3 লাইনের বক্তব্য দিবেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমাদের জাতীয় সঙ্গীত, কোনো বিতর্ক নেই। জাতীয় কবি কাজী নজরুলের গান আমাদের রণসঙ্গীত, কোনো বিতর্ক নেই। যদি তাই হয়, যে ভাষণের প্রেক্ষিতে স্বাধীনতা মুক্তিযুদ্ধ সংগঠিত হলো, দেশ স্বাধীন হলো, সেই ভাষণটি কেন জাতীয় ভাষণ হবে না? এবং 7ই মার্চ কেন ঐতিহাসিক ভাষণ দিবস ঘোষণা করা হবে না? এটুকু কথা বলেন। এরপরে অনেক তর্ক বিতর্ক ছিল। এক পর্যায়ে আলী আকবর আজিজ স্যার, জজ সাহেব, উনি বললেন যে ইয়েস, যদি সংসদ থেকে না করা হয় আমি কোর্টের মাধ্যমে আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মাধ্যমে আপনাকে জানাবো যে আমি করতে পারলাম। আপনারা অবাক হবেন যে 20 সালের ফেব্রুয়ারি মাসে এটা জয় বাংলা স্লোগানটা প্রথম নোটিশ জারি করা হয়, সরকারকে অনুমোদন হয়, এবং এই 20 সালের সেপ্টেম্বর অক্টোবরে এসে 7ই মার্চকে ঐতিহাসিক ভাষণ দিবস হয়েছে। এটা আমার দাবির আলোকে করা হয়েছে, সহযোগিতা অনেকে করেছেন।
আমার কাজের সহযোগিতার ক্ষেত্রে যাদের সহযোগিতা পেয়েছি, আমার প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা ডিপার্টমেন্ট, আমার শিল্পকলা শিশু একাডেমি কর্মকর্তাদের সহযোগিতা নিয়েছি। এবং যেহেতু আমি অর্থবিত্ত আমার কাছে নেই, তাই প্রশাসনকে বাদ দিয়ে কাজটি করা সম্ভব হয়নি। তবে রাজনৈতিক কোনো আশ্রয় আমি গ্রহণ করতে পারি নাই এবং সহযোগিতা পাই নাই। প্রশাসনের পক্ষ থেকে এটা দিয়েছি। এখন আসলে যে কিছুটা খাপ ছাড়া হচ্ছে কেন, যে সময় আমি 19 সালে সহস্র কণ্ঠে ভাষণ উপস্থাপন করলাম, খুলনা বিভাগের 10টি জেলা 10 জন জেলা প্রশাসকের সঙ্গে মিটিং করে 21 জানুয়ারি মিটিং করা হয়। আমার কমিশনার ছিলেন লুকমান সাহেব, এখন সচিব উনি। 10 জন ডিসি রাজি হলেন। আমি প্রত্যেক জেলায় ঘুরে 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 20 জন 30 জন করে নিয়ে আমি 1000 কে দিয়ে 2019 সালের 7ই মার্চ বৃহস্পতিবার খুলনা জেলা স্কুল মাঠে অনুষ্ঠান করেছিলাম। অনেকে কেঁদেছিল খুশিতে। এরপরে যখন আমি 20 সালের প্রোগ্রামটা করব, তখন ডিসি মহোদয় বললেন যে এটাকে আর একটু শ্রীবৃদ্ধি করে দিই, একটু কাজ করার সহযোগিতার জন্য একটু সংগঠন দাঁড় করে দিই। আমি কি সেটা তো বলতে, আপনি বলেন কি কি সংগঠনের সহযোগিতা নেন? আমি বললাম শিল্পকলা শিশু একাডেমি প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা আর খুদে বঙ্গবন্ধু সংসদ। বলে ঠিক আছে তাই। উনি টপ করে এই 4টি 5টি সংগঠনের সমন্বয় ঘটে উনি একটি নামকরণ করলেন চাইল্ড ইন্টিগ্রিটি শিশু বঙ্গবন্ধু ফোরাম। আমার স্যার শিশু বঙ্গবন্ধু হবে না, শিশুদেরকে প্রশিক্ষণ দিয়ে খুদে বঙ্গবন্ধু করেছি, ওরা কেউ বঙ্গবন্ধুরা বঙ্গবন্ধুর উত্তরসূরি, আপনি শিশু বসালেন কেন? উনি সেটাকে নিলেন। আমি কিছুই বাধা দিইনি এই কারণেই যে আমি যদি প্রশাসনের সঙ্গে টক্করবাজি করে বাধা সৃষ্টি করি, হয়তো অনুষ্ঠানটা বানচাল হয়ে যাবে। আমি মেনে নিয়েছি। আমাকে দেখতে পান না সাংবাদিক বন্ধুরা। আজকে আমি খুশি হচ্ছি কোন কারণে, যে আমার যে নিউজ 24 বিডি বিশেরবাসী এবং আমার সামনে রয়েছে সোনালী 3টে পত্রিকার 2 জন দক্ষ সাংবাদিক আমাকে নিয়ে কথা বলছেন। এর স্যার বেশি প্রচারের দরকার আছে কি? আপনাদের দোয়া ভালোবাসা যে সম্মানটুকু আমাকে দেখালেন, এর স্যার কোনো পুরস্কারের দরকার আছে কি? নেই। আমি তো জাতির পিতার জন্য কাজ করি। আমি 3টে জিনিসকে একটু নেগলেক্টেড ভাবে দেখি, সেটা হচ্ছে পেট, পোশাক এবং পয়সা। পেটের ধান্দা যে করবে দুর্নীতিতে পাগল হবে, যে ভালো পোশাক পরবে সে দুর্নীতি পাগল হবে, যে পয়সার ধান্দা করবে সে ওই ক্যাসিনো চালাবে। আমি তো তার মধ্যে যাব না। আমি জাতির পিতাকে নিয়ে কাজ করছি, যিনি শিশুকাল থেকে 75 সাল পর্যন্ত মামাটি মানুষের কল্যাণে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। আমি তার কাজ করি। কে আমাকে সম্মান দিচ্ছে কি দিচ্ছে না, কে টাকা পয়সা দেবে কি দেবে না, কে সম্বর্ধনা দেবে কি দেবে না, এই চিন্তা আমি কখনো করি নাই। কারণ যার পাওয়ার আশা থাকে না তার হারাবার কিছু নেই। আমি তো দিতে এসেছি। সমাজ আমাকে কি দেবে? আমি সমাজকে দিব। রাষ্ট্র আমাকে দিলে অনেক আগে দিত, আমি রাষ্ট্রকে দিব, আমি সরকারকে দেব। স্বাধীন বাংলাদেশ আমাকে অক্সিজেন দিচ্ছে, পানি দিচ্ছে, মা ডাকার অধিকার দিচ্ছে, নাগরিকতা দিচ্ছে। মায়ের প্রতি আমার শ্রদ্ধাশীল আছি বলে আমি কাজটা করতে পারছি। আজকে খুব ভালো লাগছে, আপনাদের মতো গুণী মানুষ, ডক্টর আশরাফ একজন শিক্ষাবিদ গবেষক মানুষ গড়া কারিগর, তিনি আমাকে ছন্দের মাধ্যমে কাব্যিক মাধ্যমে আমাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমি তাকে অভিনন্দন জানাই। আজকে আমাদের সবচেয়ে প্রবীণ ব্যক্তি আমাদের সামনে যিনি হাজির, সাবেক সংসদ সদস্য, দেশ মাতৃকার শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, তাকে অভিনন্দন দিয়ে শেষ করতে পারেন। আমরা কৃতজ্ঞতা জানাই। এই সমস্ত মানুষের সঙ্গে আমি কথা বলছি। আমার যে টার্গেটে কথা বলেছিলাম, আজকে একটি আশ্চর্য ঘটনা ঘটিয়েছি। সুভাষ দা, আপনাকে বলে রাখি, আজকে খুলনা স্টেডিয়ামে হুজুরদের নিয়ে, মৌলানা হাফেজ কারি মৌলানাদের নিয়ে একটা অনুষ্ঠান করেছি। থিমটা কিন্তু আমার। সেখানে যে বঙ্গবন্ধু 1920 সালে জন্মগ্রহণ করেছিলেন, 1920 কে 10 দিয়ে গুণ করে 19,200। তাহলে আমি এই 20 সালের জানুয়ারিতে 1920 জন ভাষণ দিয়েছিলাম, আর 2020 সালের 7ই মার্চে 19,200 জন। আজকে সেই কাজটি করেছি যে 19,200 খতম দেওয়া হয়েছে। আজকে 19,200 কোরআন খতম হয়েছে এবং 6,666 জন আলেমকে স্টেডিয়ামে হাজির করা হয়েছে। সেখানে আমি বয়ান করেছি, আমি ইসলামিক কায়দা কথা বলেছি, হুজুরদের সঙ্গে মত বিনিময় করেছি। সেখানে মুক্তিযোদ্ধা এবং দলীয় সকল লোকজন উপস্থিত ছিলেন। আমার এতগুলো আলেম ঐক্যবদ্ধ হয়েছে, সমস্ত স্কুলে আলেমগুলো ঐক্যবদ্ধ হয়েছে। থিমটা তো আমার, কিন্তু বাস্তবায়ন করার মতো আমার টাকা নেই, আমার শক্তি নেই। কে দিবে আমাকে? আমি এই জন্য সরকারের সহযোগিতা প্রশাসনের মাধ্যমে নেই, কোনো পলিটিক্যাল আমি যাই না, কারণ আমার ভবিষ্যতে তো নেতা হওয়ার দরকার নেই। আমি যদি, ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আমি নবী হতে চাই না, শেষ নবীর উম্মত হতে চাই। আমি জাতির পিতার আদর্শে একজন সৈনিক, মৃত্যুর আগের দিন তার প্রতি শ্রদ্ধা রেখে কাজ করব, এটি তোমার বড় পাওনা। আমি ভবিষ্যতে যে পরিকল্পনা করি, আপনাদের মাধ্যমে দেশবাসী, বিশ্ববাসী, এপার বাংলা পরে সবাইকে জানাতে চাই যে 2022 সালের 7ই মার্চ আমি বাংলাদেশের 10 লক্ষ খুদে বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠান করতে চাই। কি করে সম্ভব? আমার 64 জেলা, 8টি বিভাগ, 8টি বাদ দিলে 56 জেলা, প্রতি জেলায় 10,000 করে করলে আসবে 5,60,000। আমার ঢাকা বাদে 7টি বিভাগ যদি আমি করি 50,000 আসবে 3.5 লাখ। তাহলে এইখানে আমার
8,10,000 9 লাখ হয়ে যাচ্ছে। আমি ঢাকায় করব 9,10,000 পর ঢাকায় করবো 1 লক্ষ, তাহলে আমার 10 লাখ হবে। সেক্ষেত্রে আপনাদের যেমন প্রচার প্রসার আমার জন্য করা দরকার, প্রত্যেক জেলায় আমি কাজ করতে সুযোগ করে দরকার। আর এই যে বিশের বাসী, আবার নিউজ 24 বিডি এবং আমার যে সোনালী দিন পত্রিকা আছে, যদি এই 3টে প্রচার মাধ্যম থাকে তাহলে এটা কাজ করতে পারবো। আজকের খবর আগামী দিনে ভবিষ্যৎ। আবুল মনসুর আমাদের আর্টিকেল 65 থেকে 71 বই হয়ে গেল শের বাংলা থেকে বঙ্গবন্ধু। আজকে আমার দাদা সুভাষ বাবু যে কাজটি করেছেন, একটা খবর তৈরি হচ্ছে, 13 তারিখে করেছিলেন, আজকে হচ্ছে। এই দুটো খবরকে নিয়ে একটা ইতিহাস রচনা হবে। আমি হোসেন থাকি না থাকি, সুভাষবাবু ছিলেন, আমাদের ডক্টর আশরাফ ছিলেন, আমাদের সাবেক এমপি আমার জিবরুল ভাই ছিলেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই এইচ.এম. সিরাজ ছিলেন, পশ্চিমবাংলা থেকে আমাদের বোন আছেন সানন্দা, আমাদের আরো কয়েকজন এখনো জড়িত আছেন। তো এই তো রয়ে গেছে। তো আপনারা আমাদের দোয়া করেন। ওই যে শ্রীনিদার কথা বললেন, আমার যে খুলনা বিভাগে এখন 2 লক্ষ, শুধু খুলনা জেলায় আছে 1,50,173 জন খুঁজে বঙ্গবন্ধু। আমার ঝিনেদাতে আছে 11,000, বাকি 8টা জেলায় 3 থেকে 5,000 করে আছে। আমার টোটাল 2 লক্ষের বেশি হয়ে গেছে। তো আপনারা দোয়া করেন যে আমি 22 সালের 7ই মার্চ যেন আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে আমি 10 লক্ষ করতে পারি। কারণ 7ই মার্চ 1971 সালে সেই যে সোহরাওয়ার্দী উদ্যান, বর্তমানে এইখানে রেসকোর্স ময়দান, জাতির পিতার ভাষণ যখন দিয়েছিলেন তখন 10 লক্ষ জনগণ ছিল। আমি 10 লক্ষ খুদে বঙ্গবন্ধুকে নিয়ে করতে চাই। আমি প্রমাণ করতে চাই প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলে, সেই দুর্গ তৈরি করতেছি আমি। জাতির পিতার সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। আমার কোন ছাত্র সুদখোর, ঘুষখোর, ধান্দাবাজ, চান্দাবাজ হবে না। যেগুলো তৈরি করতেছি খাঁটি সোনার তৈরি করতেছি, খাঁটি সোনা। এরা আব্বা আমাকে রাত্রে ঘুমানোর সময় সালাম দিয়ে প্রণাম করে ঘুমায়। এরা সকালে ঘুম থেকে উঠে আব্বা আমাকে সালাম প্রণাম করে বাড়িতে রওনা হয়। এরা স্কুল প্রাঙ্গণ পরিষ্কার করে। আমি আগের দিন বলেছিলাম যে কেন এই যে নেল কাটার কিনে দেই, টুথপেস্ট কিনে দেই, কেন দেই? এর পিছনে তো কারণ আছে। আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়ে আসছি, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ। আমি আগের দিন বলেছিলাম দাদা আপনাকে, আমি যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ রচনা করেছি, এইচ.এম. একমাত্র সিরাজ, এইচ.এম. সিরাজ ভাই, তিনি আমাকে এর প্রতি সম্মান দেখাইছেন যে এই কাজটা আর বাংলাদেশে কেন কেউ করেনি। যে 50টি বর্ণ নিয়ে আমি কি খেলা খেলেছি, শিশুরা সেখানে কি শিক্ষা পাবে। তেমনি করে শিশুদের জন্য যে বই আমি লিখেছি, 2টো বই, শিশুদের বই, একটি শিশুদের পথের আলো, একটি শিশু জাগরণ। এই বইটি আমি হস্তান্তর করেছি, যদি সরকার প্রচার করে করবে, না করলে নিজেই চেষ্টা বিষ্টা করব। তো আমি অত্যন্ত আনন্দিত। আপনারা যখন যে কোনো ব্যাপারে আমাকে প্রশ্ন করবেন, আজকে যে সমস্ত সুধীজন গুণীজন আছে, আমার যে কথা শুনলেন, যদি এরপরে কারো কোনো প্রশ্ন থাকে, একজন করে প্রশ্ন করলে আমি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে আপাতত শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, জয় বাংলা। ধন্যবাদ, ধন্যবাদ। আপনার কথা মনোযোগ মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছি। আমি যেটা বলতে চাই, ধন্যবাদ, আমি হুসিন বিল্লাহ ভাইকে সেলুট জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি যে আপনি একটা মহৎ কাজ করছেন। এবং আমি একজন শিক্ষক এবং একজন ভালো দর্শক, আমি খুব দেখি, আমার খুব একটা দূরদৃষ্টি যে আছে তা নয়। আমি শুধু এটুকু বলতে চাই, প্রবাদের সুরে চেনা বামনের পৈতার প্রয়োজন হয় না। আপনার প্রচার মাধ্যম, প্রসার মাধ্যম, কোনো মাধ্যম আপনার দরকার হবে না। আপনি আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে যেই কাজটি করছেন, দায়িত্ব নিয়ে, বিশ্বাস করে, জাতির পিতাও বিশ্বাস করতেন, সব মানুষ বিশ্বাসী হয় না। আপনার অন্তরে যেহেতু সেই বিশ্বাসটি আছে যে আমি মানুষের অন্তরে, রন্ধ্রে রন্ধ্রে সেই জিনিসটাকে পৌঁছে দেব, তাহলেই অনেক বড় একটি কাজ হয়ে যাবে। নজরুলের কথাই মনে পড়ে। জাতির পিতার কথা যখন আমরা ভাবি, আমরা জাতির পিতা শব্দটি, বাক্যটি বলতে যেন দ্বিধান্বিত হয়ে যায়। আমরা কোন আজব দেশে বসবাস করি, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে চিন্তা করতে হয় না। আমরা থমকে যাই। আমরা এত অভাগা জাতি যে আমরা জাতির পিতাটা নির্ধারণ করতে আমরা যেন হচকিত হয়ে পড়ি, আমরা যেন পথভ্রষ্ট হয়ে পড়ি। এ কোন মনুষ্যত্ব আমাদের? আমরা কি মানুষ নাকি অন্য কিছু? নজরুল বলেছিলেন জাতির পিতার মতোই, বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। এত হৃদয়ের এত প্রীতি গ্রহণ করি কি দিয়ে? আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের
সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের, সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি, সুন্দরের ধ্যান তার স্তবগানী আমার ধর্ম। তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বীণা আর পায়ে পদ্ম ফুলই দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামাকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ, কিন্তু এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে টেনে নিয়ে বেড়াবার কোনো ইচ্ছাই আমার নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা কলুষিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণের স্তূপের মতো জমা হয়ে আছে। সেই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম। রবীন্দ্রনাথ আমায় প্রায়ই বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর ভরসায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমার জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের শূন্যের ঊর্ধ্বের মতো কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। এই ছিল নজরুল। জাতির পিতাকে যদি আমরা চিন্তা করি, ওনার কর্মজীবনে, ওনার জীবন চলবনতায়, চতুর্দিকে, চতুর্পার্শ্বে 360 ডিগ্রিতে যদি আপনি তাকিয়ে দেখেন, এই ধরনের একটা চলমানতা, বিশ্বাস, আত্মবিশ্বাস, দৃঢ়তা, এগুলো কাজ করেছে। হোসেন বিল্লাহ ভাই যে কাজটি করছেন, অনেক মহৎ একটি কাজ করছেন। প্রচারের তো দরকার নেই। যেই প্রদীপ আলো দেয় তার নিচের গোড়াটাই অন্ধকার থাকে, থাকুক, উনি আড়ালে থাকুক, উনি আলোটা ছড়িয়ে যাক, আজকে নয়, কালকে নয়, 1 যুগ, 2 যুগ, 3 যুগ, কিংবা আরো পরে এই হোসেন বিল্লাহকে আমরা আবার আলো জ্বালিয়ে খুঁজতে হবে উনি কি তৈরি করে দিয়ে গেছেন। তৈরির যে তৃপ্তি, যে মাহাত্ম্য, এটা মানুষ বুঝবে পরে। জাতির পিতা যেই জিনিস, যে দেশ আমাদের জন্য তৈরি করে দিয়ে গিয়েছিলেন, সেটার মাহাত্ম্য আমরা বুঝতে পারিনি বলেই, সেই বিশ্বাস আমরা ধারণ করতে পারিনি বলেই কিছু অসভ্য, কিছু জানোয়ারের হাতে আমাদেরকে হারাতে হলো। কিন্তু এখন কি হচ্ছে? আমরা চাইলে কি পারি? আমি এই যে আমাদের যারা আর্মির যে জান্তারা ছিলেন, তাদের নিজের মুখে শুনেছি, ও তো অনেকটা মানে হেমিলনের বাসিওলার মতো। আমরা তার বক্তৃতা, তার ভাষণ, তার কথা কোনোভাবেই রুখতে পারছিলাম না। ফারুক রশিদদের কথা বলছি, জিকরুল ভাই ভালো জানবেন। এটা ওদের জন্য একটা আতঙ্ক ছিল। আরে এ কি, যেদিকে তাকাচ্ছে সেদিকে মানুষের স্রোত, ঢল। ভালো কাজের সুনামটা এইভাবেই হয়, কাউকে যেতে হয় না, এটা অমনিতেই বাজে। ধর্মের কল বাতাসে নড়ে, বাতাসই নড়বে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভরাত্রি। সবাইকে অসংখ্য শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই। দাদা, আমি সিরাজ ভাইয়ের কথার আগে 1 মিনিট কথা বলতে চাই। সিরাজ ভাইয়ের কথার আগে একটু ক্লিয়ার করার জন্য, ওয়াশিংটন থেকে যে বন্ধু আমাদের যোগদান করেছে, আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি যে খুলনা বিভাগের 10টি জেলা যতগুলো স্কুল এবং কলেজ আছে, প্রত্যেক স্কুল কলেজের প্রধান শিক্ষক, প্রিন্সিপাল সহ শিক্ষক মন্ডলীকে জিজ্ঞেস করেন। শুধু খুলনা জেলায় প্রাথমিক বিদ্যালয় আছে 1160টি, মাধ্যমিক বিদ্যালয় আছে 421টি এবং মাদ্রাসা আছে 88টি। 1819টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে জিজ্ঞেস করেন আমি হুসাইন বিল্লাহকে। আমার যে 2 লক্ষ শিশু যাদের তৈরি করেছি তাদের কাছে জিজ্ঞেস করেন আমি কে। আর সচিবালয়ের 10 জন সচিবের নাম বলে আমি, আপনারা লিখে নেন। এনএম জিয়াউল আলম প্রধানমন্ত্রী কার্যালয় আছে আইসিটিতে, আমার একজন 10 সালে উনি আমাকে সহযোগিতা দিয়েছিলেন। জমশের আহমদ খন্দকার নোয়াখালীবাড়ি যুগ্ম সচিব, উনি মারা গেছেন। সচিব সামাদ সাহেব, আব্দুল সামাদ নৌ পরিবহন সচিব ছিলেন, বর্তমানে এসডিএফ এর চেয়ারম্যান। লুকমান সাহেব
বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের সচিব, ইউনুসুর রহমান সাহেব স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, ডিসি আছে 5 ডজন। আমি 1986 সাল থেকে প্রশাসনে কাজ করি, তখন নুরুদ্দিন আল মাসুদ ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার। এই পর্যন্ত তখন 19 নাম্বার ছিল কমিশনার, এখন 44তম কমিশনার চলছে, আর ডিসি বর্তমানে 104তম চলছে। তো এই প্রশাসনে আমি কাজ করেছি। আপনারা যতটুকু তলানি খুঁজে দেখার দরকার দেখতে পারেন যে আমি একটা বিন্দু বিসর্গ অসত্য কিছু বলেছে কিনা। আমার যারা কলিজার ধন, বুকের মানিক, আমার যে হাতে গড়া সম্পদ খুঁজে বঙ্গবন্ধু, এর এক একজনকে জিজ্ঞেস করেন তাদের সঙ্গে আমার সম্পর্ক কি হচ্ছে, আপনারা সবকিছু পেয়ে যাবেন। অতএব কেন এটাকে করতেছে আমি শুনেছি, আমি দেখি নাই। ফুলতলার একজন ব্যক্তির হাত দিয়ে এই যে টিপসই, যেটা এর বাড়ি খুলনা ফুলতলা ছিল, এটা তো আন্তর্জাতিক অন্য লোকে নিয়ে চলে গেল। আপনারা টাইপ মেশিনে মনির লেখা দেখেন, ওটা তো মনিরের সৃষ্টি ছিল না। আপনারা কাতা তৈরি করে, ফুলতলার জামিরা কাতা তৈরি হতো, ছিনতাই হয়ে গেছে, এরকমই নিয়ম। আজকে যে আমরা সৌর এই যে দেখছি আপনার সৌরশক্তি, এর উদ্যোক্তা, এর বিজ্ঞানী কে ছিলেন? জেমস স্যামুয়েল মুন্সিমিয়ানা ফরিদপুর, সে ব্রিটিশ এয়ারলাইন্স এর ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি তৈরি করেছিলেন এবং তার থিসিস গভর্নমেন্টকে দিয়েছিল, সেই থিসিস চুরি হয়ে গেছে, আমি রাজ সাক্ষী। তার জামাই আছে আমাদের একজন ডাক্তার, এইখানে এই খুলনাতে আছে। তো এটা হয়ে স্বাভাবিক। আমি আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, আমাদের বুদ্ধিজীবী গবেষক ডক্টর আশরাফ ভাই, মানুষ গড়া কারিগর, যে সান্ত্বনার বাণী আমাকে শুনিয়েছেন, আমি খুশি। আজকে জুমের মাধ্যমে যারা মিলিত হয়েছেন, এরা কবি, সাহিত্যিক, শিল্পী, দার্শনিক, বৈজ্ঞানিক, গবেষক। এরা মানুষ খুন করতে শেখে নাই, মানুষকে ভালোবাসতে শিখেছে। আমরা সেই দলটা করি না যেখানে মানুষ খুন হয়। রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, উকিল, বিভিন্ন শ্রেণী পেশার লোক মানুষকে হত্যা করেছে। আমার কবি, সাহিত্যিক, শিল্পী, দার্শনিক, বৈজ্ঞানিক, গবেষক কখনো মানুষ খুন করে না। যে মানুষ খুন করে না সে দেশপ্রেমিক। আমি মনে করি আজকে কিছু দেশপ্রেমিক মানুষের সঙ্গে আমার সম্পর্ক আছে। যত প্রকার প্রমাণ চান নেন, কোনো সমস্যা নেই। প্রধানমন্ত্রী দপ্তরে আমার আবেদনপত্র আছে। এই শেষ পর্যায়ে এসে, শেষ বেলায় এসে আমি প্রত্যেকের কাছ থেকে, সময় তো দিয়েছেনই, আর নয় 3 মিনিট দেবেন, 3 মিনিট করে চক্রাকারে আমি ডক্টর আরশাদ সাহেবের ওনাকে ধরে ধরে, যেই কজন আমরা আছি কত বাঘারা, সবাই দাদা, বিরক্ত হয়ে চলে গেছেন। দাদা, আশরাফ ভাইয়ের বক্তব্যের আগে আমি দুটো মেসেজ দিতে চাই। কি দেবো? message বলেন? জি হ্যাঁ, জি। দেন। প্রথমত আমি শিল্পীর উদ্দেশ্যে বলবো, তারেক সাইদ ভাইকে, প্রশংসা চাহে না কবি, চাহে শুধু প্রাণ, চাহে তোমার বন্ধু রূপে সখা মূর্তিমান, এসে যদি পাশে কেউ থাকে সেই হৃদি, প্রকাশিত কাব্য তার একে যে স্মৃতি। অথবা কবিগুরু ভাষায়, আমি যে এসেছিলাম এই কথাটি মনে রেখো। এরপরে মেসেজটা দেবো এই, যে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগর সভাপতি আলহাজ তালুকদার আব্দুল খালেক, মাননীয় মেয়র খুলনা সিটি কর্পোরেশন, সাবেক প্রতিমন্ত্রী, বর্তমানে শ্রম বিষয়ক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, এবং জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, বাংলাদেশ আওয়ামী লীগের জেলা সভাপতি। এই নেতৃবৃন্দ আমার প্রতিটি অনুষ্ঠানে প্রধান অতিথি বা বিষয় হিসেবে থাকেন ডিআইজি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার এবং প্রশাসন। আমার এই যে এতগুলো প্রোগ্রাম করেছে আজ পর্যন্ত, এই প্রশাসন এবং এই যে নেতা বলছেন যেগুলো, যারা বঙ্গবন্ধুর সৈনিক বলে লাভ দিয়ে মাথায় গামছা বাঁধে, এরা বঙ্গবন্ধুর ভাষণ কয় মিনিট তাও জানে না, রাসেলের জন্ম তারিখ কবে জানে না, বলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, জানে না। তারা ভুলে একটিবার আমার নাম বলেনি। আপনার যে ওয়াশিংটন থেকে যে বন্ধু আমাদের যোগদান করে বললেন যে এর নাম দেখিনি কেন, একজনের মুখ দিয়ে কথাটি প্রচার করে নাই। এই মেসেজটা দিলাম। পাশাপাশি দাবি করলাম যে আজকে যারা আছেন এরা আমার সহযোদ্ধা। আমার খুদে বঙ্গবন্ধু সংসদের প্রতিটি শিশুর জন্য আমি একটি শপথনামা করেছি, এটা আপনি পড়বো। আমার 31 সদস্য কেন্দ্রীয় কমিটি আছে, যার পরিচালক প্রশাসন ঢাকায় থাকে হরেন্দ্রনাথ বসু, গ্রন্থগার ওই যে আমাদের গণগ্রন্থগার ওইখানকার পরিচালক, তিনি আমার খুদে বঙ্গবন্ধু সংসদের পরিচালক প্রশাসন, তথ্য তার কাছে পেয়ে যাবেন। আমার এই যে 31 সদস্য সেন্ট্রাল কমিটি, ডিভিশন কমিটি 21 সদস্য, এদের কর্মীরা যে পরিশ্রম করে, এরা এক কাপ চা পর্যন্ত এই সমস্ত অনুষ্ঠান থেকে পায়নি এবং খাওয়ায়নি তাদেরকে। আমার সার্বক্ষণিক যে সহযোগী, আমার একান্ত সহচর পরিমল মল্লিক, যাকে আপনাকে দেখাইছিলাম, এখন আমার দেখা যাচ্ছে এখনো কাছে বসে আছে, হ্যাঁ 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 হ্যাঁ। সাক্ষী আপনাদের জন্য রয়ে গেছে। অতএব আপনাদের হুসাইন বিল্লাহ ভাইকে নিয়ে আমি বাঁচি আর মরি, থাকি আর না থাকি, তাতে কিছু নেই। আপনারা একটা কথা দৃঢ় থাকতে বলেন যে হুসাইন বিল্লাহ 3টে চিন্তা করতো না, পেট, পোশাক আর পয়সা। পেটের ধান্দা আমি করি না, আমি সারাদিনে একটা বিস্কুট এক কাপ চা খেয়ে থাকতে পারি, সে অভ্যাস আমি করেছি। আমি ভালো পোশাকের চিন্তা করি না, ভালো পোশাক কিনতে আমাকে দুর্নীতি করতে হবে, আমি যাব না। আর হচ্ছে পয়সা গুনার অভ্যাসটা আমার কম।
এগুলো আপনারা বুক ফুলে বলবেন যে আপনাদের ভাই হুসাইন বিল্লাহ সে একজন সৎলোক ছিল এবং সে বঙ্গবন্ধু প্রেমিক ছিল। আমি আমার প্রত্যেকটা ক্ষুদে বঙ্গবন্ধুকে যে এটা শিখাই, শপথটা শিখাই, আপনারা অনুগ্রহপূর্বক আমি বিনয়ের সঙ্গে আবেদনের সঙ্গে বলবো, আপনারা ডান হাতটা মুষ্টি করে একটু উপরে তোলেন, ডান হাতটা মুষ্টিবদ্ধ অবস্থায় একটু উপরে তোলেন। সবাইকে অনুরোধ করছি, সিরাজ ভাই, সবাই, সুভাষ দা, ডান হাতটা মুষ্টিবদ্ধ অবস্থায় উপরে তোলেন। আমি শুধু যে শপথটা পড়াই, যে শপথের পর আমরা কাজ করি, সেই শপথটা আমি দেখাই। আমি, আপনারা বলবেন, আমি আমি অঙ্গীকার করছি যে অঙ্গীকার করছি যে আমি বাঙালি, আমি বাঙালি, আমার মাতৃভাষা বাংলা, আমার মাতৃভাষা বাংলা, আমার দেশ বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ, আমি আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সোনার মানুষ হয়ে সোনার মানুষ হয়ে সোনার বাংলা গড়ে তুলব। সোনার বাংলা করে তুলব। স্রষ্টা আমাদের সহায় হন। স্রষ্টা আমাদের সহায় হন। জয় বাংলা। জয় জয় বাংলা।